মির্জার গারো এলিট ফোর্স বাহিনী। এই 4000 গারো যোদ্ধা নিয়ে মির্জা রংজুলি দুর্গে চলে যায়। এ যেন মির্জার দুর্ধর্ষ সাহসী এলিট ফোর্স বাহিনী। এই গারো যোদ্ধাদের মির্জা 4 ভাগে বিভক্ত করে দুর্গের চারিদিক থেকে সম্মুখ রণাঙ্গনে প্রেরণ করে। মির্জা যুদ্ধের বর্ণনা দিয়ে বলেছেন, মৃতের স্তূপ জমে উঠে কিন্তু ফল কিছু হয়নি। সূর্য মাথার উপর এলে মির্জা আবার প্রত্যেক দল থেকে সবচেয়ে শক্তিশালী ও সাহসীদের 15 জন করে মোট 7 জন লোক বাছাই করে নেন। এই 7 জন গারো যোদ্ধাকে মির্জা তার হাতির সামনে রেখে পশ্চিম দিক থেকে নিজে আক্রমণ চালান। তার মানে এসব গারো যোদ্ধাদের তিনি রীতিমতো গিনিফিক যোদ্ধা হিসেবে ব্যবহার করেছিলেন। অন্যভাবে বলা যায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভ্লাদিমির পুতিনের প্রাইভেট বাহিনী ওয়াগনার গ্রুপ যে ভূমিকা পালন করেছে, ঠিক এই একই ভূমিকা পালন করেছিল মির্জার সেই গারো যোদ্ধারা। এমন ভীষণ যুদ্ধ চলে যে উভয় দিক থেকে মুষলধারে তীর বর্ষণের ফলে কোনো পাখি আকাশে উড়তে পারেনি। মানুষ তো দূরের কথা, ফেরেশতারাও এর প্রশংসা করতে থাকে। এবং তা কিয়ামত দিনের কথা স্মরণ করিয়ে দেয়। এই 4000 গারো যোদ্ধাদের ঠিক কতজন প্রাণী বেঁচেছিল কিংবা কতজন নিহত হয়েছিল তার কোনো তথ্য নেই। পাহাড়ের রাজা বলদেবের পলায়ন। রংজুলি দুর্গ এতটাই সুরক্ষিত ও দুর্ভেদ্য ছিল যে মোগল সেনারা 42 দিন অবরুদ্ধ রেখেও শত চেষ্টার পরও তা দখলে নিতে পারেনি। বলদেবের অন্যতম সেনাপতি গোবিন্দ লস্কর যখন মোগল সেনাদের হাতে বন্দী হন ও আত্মসমর্পণ করেন, তখন একদিনের মধ্যেই রংজুলি দুর্গের পতন ঘটে ও মোগল সেনাদের অধিকৃত হয়। গোবিন্দ লস্করকে যেভাবে যে কায়দায় আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছিল তা ছিল যথার্থই অমানবিক, নৃশংস ও বর্বরচিত। গোবিন্দ লস্কর যখন 4000 সেনা নিয়ে মোগল বাহিনীর বিরুদ্ধে এগিয়ে আসছিলেন, কিন্তু প্রচণ্ড যুদ্ধে মোগল সেনাদের কাছে হেরে যায় তার বাহিনী। মোগল সেনারা যুদ্ধে নিহতদের 42টি মাথা কেটে 42 জনকে জীবিত বন্দী করে গোবিন্দ লস্করের দুর্গের নিকট নিয়ে যায়। প্রথমে তারা দুর্গের চূড়ায় মাথাগুলো লটকিয়ে দেয়। গোবিন্দের সম্মুখে 40 জন বন্দীর মাথা কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়। 15 জনের মাথা কাটার পর গোবিন্দ লস্কর বলেন, আপনারা যদি আমার ও আমার জামাতার জীবনের নিরাপত্তার প্রতিশ্রুতি দেন, তাহলে আমি শপথ করছি আমি আপনাদের রাজা বলদেবের কাছে নিয়ে যেতে পারি। তিনি এখন বাহন্তি দুর্গে অবস্থান করছেন, যা এখান থেকে 6 দিনের পথ। কিন্তু আমি এমন একটি পথ দিয়ে নিয়ে যাব যা 6 প্রহরে পৌঁছে যাব। দ্বিতীয়ত, রংজুলি দুর্গে এমন একটি জায়গায় নিয়ে যাব যা 1 প্রহরেই আপনাদের অধিকারে চলে আসবে। মির্জা নাথান গোবিন্দ লস্করকে বলেন, আমি যদি আপনাকে অষ্টাদশ রাজাদের উপর এবং বলদেবের স্থলে রাজার রূপে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমি আমার পিতার সন্তান নই। রংজুলি দুর্গ অধিকারের পর মির্জার নেতৃত্বে গোবিন্দ লস্করের কথা মতো বাউহান্তি দুর্গের অভিমুখে রওনা হন। কিন্তু বাউহান্তি পৌঁছার আগেই রাজা বলদেবের আরেক সেনাপতি সুমারুয়েতের নেতৃত্বে প্রবল প্রতিরোধের সম্মুখীন হন। কিন্তু সে প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরিস্থিতি বেগতিক দেখে রাজা বলদেব তার স্ত্রী সন্তানদের নিয়ে এবং নগদ অর্থ হীরা জহরত সাথে করে পার্বত্য গারো রাজাদের আশ্রয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আক্রা রাজা। অষ্টাদশ রাজাদের অন্যতম হচ্ছেন আক্রা রাজা। মির্জা তার বাহিনী নিয়ে বলদেবের পশ্চাদ্ধাবন করতে থাকে এবং আক্রা রাজার রাজ্যে পৌঁছে পাহাড়ের নিকটে তাঁবু ফেলেন। চতুর আক্রা রাজা মির্জার আগমনের খবর পেয়ে মির্জার শিবিরে ছুটে যান। অষ্টাদশ রাজাদের মধ্যে আক্রা রাজা সবার আগে মির্জা নাথানের নিকট এসে মোগল সম্রাটের প্রতি আনুগত্য জানিয়ে আত্মসমর্পণ করেছিলেন। আক্রা রাজা যখন মির্জা নাথানের শিবিরে পৌঁছেন, মির্জা নাথান তখনও তার তুষাখানায় বসেননি। মির্জা নাথান শিবির থেকে বেরিয়ে এসে আক্রা রাজাকে সসম্মানে অভ্যর্থনা জানান।
এবং তার নিজের বিশেষ পাকৃতি মাথা থেকে নামিয়ে আখড়া রাজার মাথায় পরিয়ে দেন। মির্জা আখড়া রাজাকে বলেন, আপনি যদি আপনার আনুগত্যে অটল ও অনড় থাকেন তাহলে অন্য কোনো রাজার পূর্বের আপনার সম্রাটের প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের কথা বিবেচনা করে আমি আপনাকে অষ্টাদশ রাজাদের প্রদান করব। শুধু তাই নয়, রাজা বলদেব ধরা পড়বার পর তার জায়গায় আপনাকে প্রতিষ্ঠিত করব। তবে আপনার প্রথম কাজ ও দায়িত্ব হবে বলদেবের সম্পদ দখল করা, এবং তা করতে হবে বলদেবের সৈন্যবাহিনী পৌঁছার আগেই, কারণ সেই বাহিনী মারফত তিনি তার সমস্ত সম্পদ নৌযোগে আপনাদের উপরিও উমেদ রাজার রাজ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আখড়া রাজা মির্জা নাথানকে বলেন, উমেদ রাজা এখন রাজা বলদেবের সহায়তা তার শক্তি বৃদ্ধি করেছেন, আর এ কারণেই তিনি আমার বন্ধুত্ব ত্যাগ করেছেন। আপনি যদি আমাকে সাহায্য ও সহযোগিতা করেন তাহলে আমি আপনার অর্পিত দায়িত্ব পালন করতে সক্ষম হব। মির্জা আখড়া রাজার কথায় আশ্বস্ত হন ও তাকে পান দিয়ে ফিরে যাওয়ার অনুমতি দেন। কিন্তু আখড়া রাজা মোটেও সৎ ও অনুগত ছিলেন না, বরং প্রতিশ্রুতি ভঙ্গ করে অসতত ও নির্বুদ্ধিতার পরিচয় দেন। আখড়া রাজা যদি সততার সাথে মির্জা নাথানের অর্পিত দায়িত্ব পালন করতেন তাহলে হয়তো আখড়া রাজাই অষ্টাদশ গারো রাজাদের প্রধান হতে পারতেন, এমনকি কোচ রাজা বলদেবের স্থলে অভিষিক্ত হতে পারতেন। কিন্তু তা না করে আখড়া রাজা উমেদ রাজার নিকট গচ্ছিত হীরা জহরত নগদ অর্থের বদলে অপ্রয়োজনীয় জিনিসপত্র দ্বারা ভর্তি বাক্সগুলো মির্জা নাথানের নিকট প্রেরণ করেন এবং ছোট ভাই রূপবরকেও সঙ্গে পাঠান। আখড়া রাজার এমন ধোঁকা ও প্রতারণার আশ্রয় নেওয়ায় মির্জা নাথান অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে মির্জা নাথান বক্সি বদরি দাসের নেতৃত্বে 200 অশ্বারোহী, 500 বন্দুকধারী ও স্থানীয় 300 পাইকের একটি বাহিনীর আখড়া রাজা ও উমেদ রাজার বিরুদ্ধে সমর অভিযান প্রেরণ করেন। অভিযানের নেতৃত্বে ছিলেন গোবিন্দ লস্কর এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়, আপনাদের পৌঁছার সাথে সাথে যদি রাজা বলদেবের সম্পদগুলো আপনাদের নিকট হস্তান্তর করেন তাহলে ভালো, আর যদি তা না হয় তাহলে সমভূমি ও পার্বত্য উভয় গারো রাজ্যগুলোই আক্রমণ করবেন। তাদের দুজনকেই বন্দী করে আমার কাছে পাঠাবেন। চতুর উমেদ রাজা পালাতে সক্ষম হয়। মোগল সেনারা আখড়া রাজা ও তার ছোট ভাইকে বন্দী করে মির্জার নিকট প্রেরণ করেন। এতে সমভূমি ও পার্বত্য গারো রাজারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। মির্জা নাথান ইচ্ছে করলে আখড়া রাজার ভৌগোলিক অবস্থান উল্লেখ করতে পারতেন, কিন্তু করেননি। কোথাও উল্লেখ না করলেও অনুমান করা যায় রংচলি দুর্গের 15 থেকে 20 কিলোমিটার দূরত্বে গারো পাহাড়ের রাজা সিমলার আশেপাশেই আখড়া রাজার বাসভবন হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ রাজা বলদেবের প্রধান দুর্গ রংজলি পতনের পরই রাজা বলদেবের অষ্টাদশ রাজাদের নিকট পালিয়ে যাচ্ছিলেন এবং তাকে অনুসরণ করছিলেন মির্জা নাথান। অনুসরণ করে কত দূর কিলোমিটার এগোচ্ছিলেন? বড়জোর 15 থেকে 20 কিলোমিটার।